হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের যে ইতিহাস সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সাম্রাজ্যবাদ এবং সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ কি, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। তোমাদের এই সাবজেক্টটির একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। এছাড়া তোমাদের সাজেশন অনুযায়ী যেসব প্রশ্নের উত্তর এখনো বাকি আছে তা খুব দ্রুত আমি তোমাদের সামনে একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার উত্তরগুলি তোমাদের সামনে আমি নিয়ে আসবো। এছাড়া তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টেরও কিন্তু আমি একদিন বাদে একদিন তোমাদেরকে নিয়মিতভাবে তোমাদের এইভাবে আমি আমার চ্যানেলের মধ্য দিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। তাই আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক। আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি একবার বোর্ডে দেখে নি। এইচএস উচ্চ মাধ্যমিক ইতিহাস 2024 সালের যে সাজেশন আমি দিয়েছি আমার চ্যানেলে, সেই সাজেশন অনুযায়ী সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, সাম্রাজ্যবাদ কাকে বলে এবং সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ, কেন সাম্রাজ্যবাদের উত্থান হলো, এই প্রশ্নটি 8 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা আলোচনা করব যে সাম্রাজ্যবাদ কাকে বলে, তারপরে আলোচনা করব সাম্রাজ্যবাদের উদ্ভব বা উত্থান বা কেন এটা এলো সামনে মানুষের সামনে। তো দেখো, সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদ এমন একটি বিষয়, আমরা ইতিহাসে এত যুদ্ধের কথা জানি, সমস্ত যুদ্ধের পিছনে একটাই কারণ, সেটি হচ্ছে সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদী কার্যকলাপের জন্যই কিন্তু যুদ্ধ বাধে একটি দেশের সাথে আরেকটি দেশের, এক রাজার সাথে আরেক রাজার, এক জমিদারের সাথে আরেক জমিদারের, সবকিছুর পিছনেই রয়েছে এই সাম্রাজ্যবাদী মানসিকতা। তা সাম্রাজ্যবাদটা প্রথমে প্রাচীনকালে আমরা বুঝতাম যে সামরিক কর্তৃত্ব, যেমন আলেকজান্ডার তার বিরাট সেনাবাহিনী নিয়ে ভারতবর্ষ আক্রমণ করলেন, অর্থাৎ এখানে এসে তার সামরিক যে আধিপত্য, সেই আধিপত্যকে ফলানোর চেষ্টা করলেন। প্রাচীনকালে আমরা রোম সাম্রাজ্যের কথা বলি, রোম তার বিরাট বড় এক সাম্রাজ্য তৈরি করেছিল, শার্লামেন এক বিরাট বড় সাম্রাজ্য তৈরি করেছিল। তার মূলত উদ্দেশ্য ছিল আধিপত্য স্থাপন করা, সামরিক আধিপত্য স্থাপন। তাই প্রথম দিকে সাম্রাজ্যবাদ বলতে আমরা বুঝি যে সামরিক আধিপত্য, কিন্তু পরবর্তীকালে সাম্রাজ্যবাদ কাকে বলে, তার প্রপার তার সংজ্ঞাটা কি, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তার কারণ এক এক ঐতিহাসিক এক এক রকম তার বক্তব্য রেখেছেন। তবে এই বিভিন্ন বক্তব্যের ভিতর দিয়ে যেটা উঠে আসে, মূল বক্তব্য যেটা, যে সাম্রাজ্যবাদ কাকে বলে, সেটি হচ্ছে যখন একটি দেশ আরেকটি দেশের যে স্বাধীনতা এবং যে সার্বভৌমত্ব, সেটাকে ক্ষুণ্ণ করে সেই দেশের উপরে আধিপত্য স্থাপন করে, তখন তাকে আমরা বলি সাম্রাজ্যবাদ। এবং সাম্রাজ্যবাদের ভিতর দিয়ে একটি দেশ আরেকটি দেশের উপরে অধিকার স্থাপন করে, সেই দেশের উপরে ভৌমিক অধিকার স্থাপন করে, অর্থাৎ সেই দেশের যে ভূমি বা মাটি বা জমি, সেটাকে দখল করে সেখানে একটা উপনিবেশ তৈরি করে সেই দেশটাকে শোষণ করে, সেই কার্যকলাপকে আমরা বলি সাম্রাজ্যবাদ। প্রাচীনকালে আমরা দেখেছি আলেকজান্ডার রোম সাম্রাজ্যে, বা মধ্যযুগের বা আধুনিক যুগের সূচনায় আমরা দেখেছি নেপোলিয়নের সাম্রাজ্য, এরকম একাধিক সাম্রাজ্যবাদ আমরা দেখেছি। এখন সাম্রাজ্যবাদ নিয়ে আমরা এর আগে আমাদের এই চ্যাপ্টারের যে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সাম্রাজ্যবাদের ব্যাখ্যা নিয়ে লেনিন আর হবসনের বক্তব্য। তারা এই দুজন ব্যক্তি সব থেকে ভালো বক্তব্য রেখেছেন এই সাম্রাজ্যবাদের উদ্ভবের পিছনে। তাই এনাদের বক্তব্যটা কি একবার একটু দেখি। লেনিন, রাশিয়ার কার্ল মার্কসের শিষ্য লেনিন, তার একটা গ্রন্থ ছিল, এনার পুরো নাম ভ্লাদিমির ইলিচ লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন, VI লেনিন। ইনি একটা গ্রন্থ লেখেন, দ্য ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদ, দ্য হাইয়েস্ট স্টেজ মানে সর্বোচ্চ যে স্তর, কিসের স্তর? অফ ক্যাপিটালিজম, পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হচ্ছে সাম্রাজ্যবাদ। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে বণিক শ্রেণীর হাতে যখন অর্থ আসে, অর্থের পাহাড় জমে যায়, সেই অর্থ বা সেই পুঁজিকে তারা আরো বেশি লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য তারা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো দেশে গিয়ে তারা সেই জায়গায় কলকারখানা স্থাপন করে, বা সেই জায়গায় তারা অর্থটাকে বিনিয়োগ করে। তাই এই অর্থ বিনিয়োগ করার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের সন্ধান করার জন্য তারা নিজের
দেশের সরকারকে তারা চাপ সৃষ্টি করে, যাতে দেশের সরকার অন্য কোনো জায়গায় গিয়ে, অন্য কোনো দেশে গিয়ে অধিকার স্থাপন করতে পারে, এবং তারপরে এই সব বণিকরা সেখানে গিয়ে তারা তাদের ব্যবসাটা ফেদে বসতে পারে। তাহলে ক্যাপিটালিজম অর্থাৎ যে পুঁজিবাদ, সেই পুঁজিবাদ এমন একটা স্তরে গিয়ে পৌঁছাচ্ছে, এমন একটা সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছাচ্ছে, যে পুঁজিবাদের ভিতর দিয়ে সাম্রাজ্যবাদ, ইম্পেরিয়ালিজম আত্মপ্রকাশ করছে। এটা লেনিনের বক্তব্য বা লেনিনের সংজ্ঞা। জে এ হবসন, ইংল্যান্ডের এক মার্কিন স্বনামধন্য এক গবেষক, অর্থনৈতিক ইতিহাসবিদ, তিনি লিখেছিলেন ইম্পেরিয়ালিজম এ স্টাডি, অর্থাৎ সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। তিনি এই গ্রন্থে বলছেন যে জাতীয়তাবাদের কথা বলছেন, যে জাতীয়তাবাদ অর্থাৎ একটা জাতি তার নিজের যে জাত্যাভিমান অর্থাৎ নিজের জাতির যে গৌরব, সে গৌরবে এতটাই গৌরবান্বিত হয়ে পড়ে যে অন্য জাতিকে সে পদানত করতে চায়। সব জাতির ভিতরে সে শ্রেষ্ঠ জাতি হওয়ার বাসনা তৈরি করে মনের ভিতরে, এবং অন্য জাতিকে সে দমন করার চেষ্টা করে। এইভাবে কিন্তু সাম্রাজ্যবাদের আবির্ভাব হচ্ছে। এছাড়া তিনি অর্থনৈতিক ব্যাখ্যা তো দিয়েছেনই, যে সাম্রাজ্যবাদের পিছনে মূল লক্ষ্য হচ্ছে অর্থনীতি, অর্থাৎ অর্থকে শোষণ করা, টাকা, মূল ব্যাপার হচ্ছে মানি। অন্য দেশে সাম্রাজ্যবাদী কার্যকলাপ করার অর্থই হচ্ছে সেই দেশ থেকে অর্থনৈতিকভাবে সেই দেশকে শোষণ করা। তো এই ধরনের ব্যাখ্যা হবসন রেখেছেন। তো এগুলোর ভিতর দিয়ে যে সংজ্ঞা আসছে, মোটামুটি আমরা বুঝতে পারছি যে একটা দেশ যখন আরেকটা দেশের উপরে তার মানে সেই দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলোকে বিনষ্ট করে সেই দেশের উপরে যে অর্থনৈতিক আধিপত্য স্থাপন করে, সামরিক আধিপত্য স্থাপন করে, তখন তাকে আমরা বলতে পারি সাম্রাজ্যবাদ। এখন সাম্রাজ্যবাদের উদ্ভব, পরের পয়েন্ট আমরা কি দেখব, সাম্রাজ্যবাদের উদ্ভব। উদ্ভব মানে উত্থান, কিভাবে সেটা তৈরি হলো, তার সূচনাটা কিভাবে এলো। তা অনেক কারণ আছে সাম্রাজ্যবাদের উদ্ভব, কোনো একটি কারণ নয়, অনেকগুলি কারণের ফলে সাম্রাজ্যবাদের আবির্ভাব হতে পারে। কোনো একটি কারণের ভিতর দিয়ে যেমন সাম্রাজ্যবাদ হতে পারে, তেমনি সাম্রাজ্যবাদের পিছনে অনেক কারণ আছে, যে কোনো কারণের ফলেই সাম্রাজ্যবাদ ঘটতে পারে। এইভাবে জেমস জোল, ঐতিহাসিক জেমস জোল বলছেন যে সাম্রাজ্যবাদের পিছনে কোনো একটি কারণ যথার্থ নয়, সাম্রাজ্যবাদের পিছনে অনেকগুলি কারণ রয়েছে, বা অনেকগুলি কারণের সমন্বিত একটা রূপ হচ্ছে সাম্রাজ্যবাদ। তো সেই অনেকগুলো রূপ কি? প্রথম যে পয়েন্ট, অর্থনৈতিক কারণ। পরের কারণটা কি? রাজনৈতিক কারণ। 3 নম্বর কারণ সামাজিক কারণ। 4 নম্বর অন্যান্য কারণ। অর্থাৎ সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ বললে এই 4টি কারণকেই মূলত পয়েন্ট করে লিখতে হবে, বা এই 4টি কারণের উপরে আলোচনা করতে হবে। দেখো, অর্থনৈতিক কারণ যেটা সবার আগে রয়েছে, এবং এখানকার যে সংজ্ঞা, লেনিন এবং হবসনের যে সংজ্ঞা, তার ভিতর দিয়েও বেরিয়ে আসে যে সাম্রাজ্যবাদের পিছনে প্রধান কারণ অর্থনীতি, অর্থাৎ আর্থিকভাবে কোনো দেশকে শোষণ করাই হচ্ছে কিন্তু মূল টার্গেট। প্রাচীন রোম সাম্রাজ্য, যেটা ইতালিতে তৈরি হয় ভূমধ্য সাগরের তীরে, এই রোম তার বাণিজ্যিক স্বার্থে অর্থাৎ ব্যবসা বাণিজ্য করে অর্থনীতিকে মজবুত করার জন্য ভূমধ্য সাগরের তীরবর্তী যেসব দেশগুলো রয়েছে সেই সব দেশগুলোতে আধিপত্য স্থাপন করে, অর্থাৎ সাম্রাজ্যবাদী কার্যকলাপ করে। রোম সাম্রাজ্যের কথা বলছি। তাহলে রোম কেন তার সাম্রাজ্যবাদী কার্যকলাপ করেছিল? বাণিজ্যিক স্বার্থে, আর বাণিজ্য মানেই অর্থনীতি। তা আর্থিক কারণে বাণিজ্যিক আধিপত্য স্থাপনের উদ্দেশ্যে রোম ভূমধ্য সাগরের তীরবর্তী যেসব দেশ রয়েছে সেই দেশগুলিতে আধিপত্য স্থাপন করে। এছাড়া পরবর্তীকালে আমরা দেখছি 1750 সালের পর, অর্থাৎ অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে আমরা দেখতে পাই ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। পরবর্তীকালে ইংল্যান্ডের দেখা দেখি জার্মানি, নেদারল্যান্ড বা বেলজিয়াম, ফ্রান্স, রাশিয়া, এই সব দেশগুলিতেও কিন্তু শিল্প বিপ্লব হয়। এখন শিল্প বিপ্লব মানে শিল্পের উত্থান। শিল্পকে চালাতে গেলে দুটি জিনিস আবশ্যক। এক, কাঁচামাল, মানে যে জিনিসটা এখানে তৈরি হবে তার যে র ম্যাটেরিয়াল। যেমন ধরি যে বস্ত্র শিল্প,
তা বস্ত্র শিল্পের কাঁচামাল কোনটা? সুতো। সুতোর কাঁচামাল কোনটা? তুলো। তুলোটা কোথায় হয়? জমিতে হয়, চাষবাস করে হয়। এখন এই তুলো দরকার, অর্থাৎ কাঁচা মাল দরকার। কাঁচামাল কোথা থেকে আসবে? তা তো প্রচুর কাঁচামাল দরকার, প্রচুর তুলোর দরকার। সেই সমস্ত তুলো তো আর ইংল্যান্ডে তৈরি হচ্ছে না, তাহলে বাইরের কোনো দেশ থেকে এই তুলো নিয়ে আসতে হবে। তা তুলো বা কাঁচামাল যোগান দেওয়ার একটা তাগিদ। আরেকটি কারণ হচ্ছে তুলোটা আনা হলো, আনার পরে সুতো থেকে জামা কাপড় তৈরি করার পরে সেই জামা কাপড়টা বিক্রি করার বাজার দরকার। এক ইংল্যান্ডের মানুষ আর কত জামা কাপড় কিনবে? তাহলে দেশের বাইরে সেই অন্য দেশে গিয়ে যদি বিক্রি করা যায় তাহলে আরো ভালো বিক্রি বাটা করা যাবে এবং আরো বেশি লাভ করা যাবে। তাহলে দুটো জিনিস আবশ্যক, এক কাঁচামাল দরকার, আরেকটি হচ্ছে বাজার দরকার। তাই এবার ইংল্যান্ডের বাইরে অনেকগুলি দেশে যদি তার উপনিবেশ থাকে, তার যদি দেশ দখল করা থাকে, যেমন ভারতবর্ষ ইংল্যান্ড দখল করে রেখেছিল। ভারতবর্ষের উদাহরণ দিয়েই বলি, ভারতবর্ষ থেকে বিশেষ করে মহারাষ্ট্রের যে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল আমরা জানি, দক্ষিণ ভারতে কার্পাস তুলোর চাষ হয় মহারাষ্ট্র এলাকায়। এই কার্পাস তুলো যেহেতু ইংল্যান্ড এদেশ দখল করে রেখেছিল, তাই অবাধে এদেশ থেকে কাঁচা মাল অর্থাৎ তুলো তারা ইংল্যান্ডে চালান করে এবং সেই তুলো দিয়ে ইংল্যান্ডে জামা কাপড় তৈরি হয়। সেই জামা কাপড় আবার ইংল্যান্ড থেকে এদেশে এনে, এদেশে তো বিরাট বড় দেশ, প্রচুর মানুষ, মালপত্র কেনার লোকও প্রচুর, বাজার বিরাট বড় বাজার। তাহলে এই ভারতবর্ষে তাদের সেই উৎপাদিত পণ্য এনে এদেশেই বিক্রি করতে হয়। অর্থাৎ বাজারও পেল, আবার কাঁচা মালও পেল। কিভাবে পেল? এই উপনিবেশ ছিল বলেই পেল, ভারতবর্ষকে দখল করে রেখেছিল বলেই তাদের এই সুবিধাটা হলো। তাই শিল্প বিপ্লবের ভিতর দিয়ে এই সাম্রাজ্যবাদের কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে। প্রতিটা দেশ, বিশেষ করে যেসব দেশে শিল্প বিপ্লব হয়েছিল, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স আর রাশিয়া, এই চারটি দেশ প্রধান। এবং এই চারটি দেশ তাদের শিল্প কলকারখানা চালানোর জন্য অন্য দেশে গিয়ে তারা হানা দেয় এবং সেখানে তারা উপনিবেশ তৈরি করে, সে দেশ থেকে তারা কাঁচামাল সংগ্রহ করে, আবার সেই দেশেই তারা উৎপাদিত পণ্য বিক্রি করে। তাহলে শিল্প বিপ্লবের ভিতর দিয়ে এইসব দেশগুলি তারা সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালায়। এছাড়া মার্কস এবং লেনিন, এই যে দুই বিখ্যাত গবেষক যারা সমাজতন্ত্র বা কমিউনিজমের কথা বলেছিলেন, এই কার্ল মার্কস এবং তার শিষ্য লেনিন, তারাও কিন্তু এই একটাই কারণের উপরে জোর দিয়েছেন যে সাম্রাজ্যবাদ এসেছে অর্থনৈতিক কারণে। দেখো, এগুলো সব কিছুর পিছনে কিন্তু মূল কারণ অর্থনীতি। শিল্পের পিছনে, শিল্প যে মালিক তৈরি করেছে শিল্পটা, তার মূল লক্ষ্য টাকা ইনকাম করা। তাই সেই টাকা ইনকাম করার জন্য শিল্প তৈরি করেছে। আবার শিল্পটা তৈরি করার পর সাম্রাজ্যবাদী কার্যকলাপও বৃদ্ধি পেয়েছে। তাই সবকিছুর পিছনেই হচ্ছে অর্থনীতি বা টাকা। এমনটাই মনে করছেন লেনিন এবং কার্ল মার্কস। 2 নম্বর কারণ দেখো, রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণ মানে রাজনীতির কথা বলা, যেমন হিটলারের কথা বলি, জার্মানি হিটলার, তিনি বলতেন যে জার্মান জাতিকে বলা হয় টিউটনিক জাতি, টিউটনিক। তা হিটলার মনে করতেন যে জার্মান জাতি বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ জাতি। তাহলে এই জাতির অধিকার আছে অন্য জাতিকে দমানো, অন্য জাতির উপর নিয়ন্ত্রণ তৈরি করা, অন্য জাতিকে ধ্বংস করে দেওয়ার অধিকার আছে এই টিউটনিক জাতির। এই জন্য হিটলার যে ইহুদি জাতি আছে সেই ইহুদি জাতিকে ধূলিসাৎ করে দেয়, এক প্রকার প্রচুর ইহুদিকে হত্যা করে। এবং জার্মানির পাশে যেসব দেশগুলো রয়েছে সেই সব দেশগুলো, অস্ট্রিয়া, পোল্যান্ড, এইসব দেশগুলোতে কিন্তু তারা সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালায় এবং হিটলার একের পর এক দেশ দখল করে, যার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় একটা সময় গিয়ে। এছাড়া ইংরেজ জাতিকে বলা হয় অ্যাংলো স্যাক্সন জাতি। তারাও ভাবতো যে তারাই শ্রেষ্ঠ জাতি। রুডইয়ার্ড কিপলিং বলে একজন সাহিত্যিক ছিলেন ইংল্যান্ডের, রুডইয়ার্ড কিপলিং। তিনি মনে করতেন যে এই অ্যাংলো স্যাক্সন জাতি শ্রেষ্ঠ জাতি এবং তিনি এই জাতির আধিপত্য সারা পৃথিবীময় আধিপত্য বিস্তার করার জন্য তিনি কিন্তু তার এই লেখনীতে প্রকাশ করতে থাকেন। এর জন্য তিনি নানা রকম বইপত্র লেখেন এবং প্রচার করতে থাকেন যে ইংল্যান্ডের এই ব্রিটিশ জাতি, অ্যাংলো স্যাক্সন জাতি, তাদের উচিত, তারা তো সভ্য জাতি, পৃথিবীর মধ্যে সভ্য জাতি ইংল্যান্ড জাতি, মানে ইংল্যান্ডের ব্রিটিশ জাতি, অ্যাংলো স্যাক্সন,
তা এদের উচিত যারা অসভ্য বর্বর জাতি রয়েছে, মানে ইংল্যান্ড বাদে আর সমস্ত জাতি তাদের চোখে অসভ্য বর্বর, তা তাদেরকে শিক্ষা দিতে হবে এবং তাদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব এই অ্যাংলো স্যাক্সনদের। তাই অ্যাংলো স্যাক্সন জাতির উচিত সারা পৃথিবীতে আধিপত্য স্থাপন করা এবং এইসব অসভ্য জাতিগুলিকে সুসভ্য করা, এটা তার দায়িত্বের মধ্যে পড়ে। তাই ইংল্যান্ড করেও, তাই ইংল্যান্ড সারা বিশ্ব জুড়ে তার আধিপত্য স্থাপন করে। তো এইভাবে এগুলো হচ্ছে রাজনৈতিক কারণ, মানে রাজনৈতিক ইস্যুতে কিন্তু এইভাবে সাম্রাজ্যবাদী কার্যকলাপও শুরু হয়। পরে দেখো রয়েছে 3 নম্বর পয়েন্ট, সামাজিক কারণ। সামাজিক কারণ দেখো, সমাজবদ্ধ জীব মানুষ। কিছু কিছু দেশে জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়, বেড়ে গেলে অবশ্য দেশটা ছোট, জনসংখ্যা হয়ে গেছে অনেক, ঘরটা ছোট কিন্তু ঘরের লোক অনেক, তখন আরেকটা ঘরের দরকার। ঠিক সেই রকম যখন জনসংখ্যা বেড়ে যাচ্ছে তখন এই বর্ধিত জনসংখ্যা অর্থাৎ যে অতিরিক্ত মানুষ, তাদের বাসস্থানের জন্য কিন্তু সেই দেশ আরেকটা দেশকে দখল করার চেষ্টা করে সেই দেশে এই বাড়তি লোকগুলোকে সেইখানে তারা চালান করার ব্যবস্থা করে। যেমন জাপানের কথা বলা যায়, প্রথম বিশ্বযুদ্ধের পর জাপানে কিন্তু এরকম প্রচুর পরিমাণে লোক সংখ্যা বেড়ে যায় এবং জাপান কি করে, তার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা যেমন কোরিয়া, ভিয়েতনাম, এইসব জায়গা, থাইল্যান্ড, এইসব জায়গায় তারা আধিপত্য স্থাপন করে। মাঞ্চুরিয়া, চীনের এইসব জায়গায় তারা দখল করে নেয়, দখল করে সেখানে সাম্রাজ্যবাদী কার্যকলাপ করে এবং এইসব জাপানি লোকজন সেখানে গিয়ে তারা ঘর বাড়ি বানিয়ে বসতি স্থাপন করে। তাহলে সামাজিক একটা কারণ বলতে জনসংখ্যার পুনর্বাসনের একটা কারণ রয়েছে। এছাড়া কিছু কিছু দেশ আরেকটা দেশকে দখল করে নিত, তার পিছনে যুক্তি দেখাতো যে জাতীয় নিরাপত্তা, অর্থাৎ নিজের দেশের নিরাপত্তার জন্য সে পাশের দেশটিকে দখল করে নিয়েছে। এই রকম অজুহাতেও কিন্তু অনেক দেশের উপরে আধিপত্য স্থাপন করেছে। যেমন জাপানের কথা বলা যায়, জাপানের একেবারে পাশে রয়েছে কোরিয়া। তা কোরিয়ায় যদি অন্য কোনো বিদেশি শক্তি, বিশেষ করে রাশিয়ার কথা বলা যায়, রাশিয়া কোরিয়াতে আধিপত্য স্থাপন করার চেষ্টা করেছিল। কোরিয়াতে রাশিয়া ঢোকার আগে জাপান কোরিয়াকে দখল করে নেয়। কি কারণে? না, নিজের নিরাপত্তার কারণে। তাহলে নিরাপত্তার তাগিদে অনেক দেশ এই সাম্রাজ্যবাদী কার্যকলাপও কিন্তু পরিচালনা করেছিল, এটা মাথায় রাখতে হবে। এছাড়া বিভিন্ন দেশ মানে একটা এই যে সাম্রাজ্যবাদী কার্যকলাপ, এর পিছনে নিজের গৌরব অনুভব করত যে আরেকটা দেশের উপরে বা আরেকটা জাতির উপরে যে আধিপত্য স্থাপন করছে, এর ভিতর দিয়ে নিজের গৌরব বা নিজের যে জাতীয়তাবাদের যে আকাঙ্ক্ষা, এটাকে সে প্রকাশ করত এবং এটা খুব বীরত্বের কাজ। আরেকটা জাতিকে দমন করা, আরেকটা জাতিকে নিয়ন্ত্রণে আনা, আরেকটা দেশকে পদানত করা, এটা অনেকটা গৌরবের কাজ বলে তারা মনে করত। তো এইভাবে সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু হয়। অন্যান্য কারণ দেখো, অন্যান্য কারণে একটাই কারণ বলা যায়, ধর্মপ্রচার। ইউরোপে খ্রিস্টান ধর্মের আবির্ভাবের পর এই খ্রিস্টান ধর্মকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এক ধরনের ধর্ম প্রচারক, যাদেরকে আমরা যাজক বলি, এই যাজকরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং তারা সেই সব দেশে, যেসব দেশে কেউ কখনো যায়নি বা ইউরোপের মানুষ হয়তো সেই সব দেশে যায়নি, কিন্তু সেই সব দেশে আগে এই ধর্ম প্রচারকরা গিয়ে হাজির হয় এবং তাদের দেখা দেখি ইউরোপের বণিকরা সেখানে যায় এবং তাদের দেখা দেখি অন্যান্য ইউরোপীয় শক্তি সেই সব জায়গায় গিয়ে সেই সব দেশগুলোকে দখল করে নেয়। যেমন আফ্রিকার কথা বলি, 1870 সালের পর আফ্রিকা আবিষ্কৃত হয়। তার আগে জানতো না কেউ যে আফ্রিকা বলে কিছু আছে। 1870, বেশি দিন আগেকার কথা নয়, 250-300 বছরও হয়নি। তার আগে জানতোই না মানুষ আফ্রিকা আছে। এবং আফ্রিকা আবিষ্কার হওয়ার পর বেলজিয়ামের রাজা লিওপোল্ডের একজন দূত হিসেবে এক ধর্ম প্রচারক এই আফ্রিকায় যান এবং কঙ্গো নদী আবিষ্কার করেন। দেখেন, বিরাট বড় বিস্তীর্ণ অঞ্চল আছে কঙ্গো নদীর ধারে। এই অঞ্চলে তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে যান, কিন্তু পরবর্তীতে তার দেখা দেখি বেলজিয়ামের রাজা সেই জায়গায় প্রবেশ করে সেই কঙ্গোটাকে কিন্তু দখল করে নেন। তাই এরকম ধর্ম প্রচারকদের কার্যকলাপের ভিতর দিয়েও কিন্তু সাম্রাজ্যবাদী কার্যকলাপও হয়েছিল। বিশেষ করে আফ্রিকা, লাতিন আমেরিকা, মানে দক্ষিণ আমেরিকার দেশগুলোর কথা বলা যায়, ব্রাজিল, স্পেন, ব্রাজিল বা আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, এইসব দেশগুলোর কথা আমরা বলতে পারি, যেগুলো ধর্ম প্রচারের উদ্দেশ্যে গিয়ে সেখানে সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু হয় পরবর্তীকালে। তো এই হচ্ছে মূল বিষয়,
যেখানে সাম্রাজ্যবাদ কাকে বলে প্রথমে আলোচনা করতে হবে, তারপর সাম্রাজ্যবাদের উদ্ভবের যে কারণগুলো রয়েছে সেই 4টি কারণকে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য কারণ, এই 4টি কারণকে পরপর লিখে মেনশন করতে হবে। তা মোটামুটি একটা স্বচ্ছ ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করলাম। তোমরা এবার এই নোটসটাকে ভালো করে মুখস্থ করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ দ্বিতীয় চ্যাপ্টারে 2টো প্রশ্ন ইম্পর্টেন্ট বলে রাখি এবার 2024-এর জন্য। একটি হচ্ছে সাম্রাজ্যবাদের ব্যাখ্যায় হবসন আর লেনিনের বক্তব্য, সেই ভিডিও আমি এর আগের ভিডিওতে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তারপর দ্বিতীয় যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সাম্রাজ্যবাদ কাকে বলে, তার উদ্ভবের কারণ। এই 2টি প্রশ্ন করলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পাবে। তাই এই 2টি প্রশ্ন আজকের এই কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, এবং এর যে উত্তর, প্রপার যে 8 নম্বরের যে উত্তর আছে, সেই উত্তরটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। তোমরা সেই জায়গা থেকে নোটসটাকে লিখে নিতে পারবে, লাইন টু লাইন আমি বলে বলে দেব, ঠিক আছে? তো এবার শুরু করি অন স্ক্রিনে এই কোশ্চেনের অ্যান্সার। এইচএস উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। প্রশ্নমান 8। প্রথমে সাম্রাজ্যবাদ কাকে বলে তার সংজ্ঞাটা লিখতে হবে। দেখো, সাম্রাজ্যবাদের সংজ্ঞা নিয়ে নানা মত রয়েছে। প্রথম দিকে এর অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে বলা হয় একটি দেশ নিজের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে সেই দেশ ও জাতির উপর যে প্রভুত্ব বা কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে তা হলো সাম্রাজ্যবাদ বা ইম্পেরিয়ালিজম। V.I. লেনিন তার ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে লিখেছেন, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া পর্যায়। J.A. হবসন তার ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে উল্লেখ করেছেন, প্রাথমিক স্তরে জাতীয়তাবোধ অন্য দেশে উপনিবেশ গড়ে তোলার প্রেরণা যোগায়, যা পরবর্তীকালে সাম্রাজ্যবাদের রূপ নেয়। অধ্যাপক হ্যান্স মর্গানথাউ এর ধারণায় নিজ এলাকার বাইরে রাষ্ট্রীয় ক্ষমতার সম্প্রসারণই হল সাম্রাজ্যবাদ। পামার ও পার্কিন্সের মতে সাম্রাজ্যবাদ হলো এমন একটি সম্পর্ক যার মাধ্যমে কোনো এলাকা বা তার জনগণ অন্য এলাকা বা অন্য সরকারের অধীন হয়। তো এই ছিল সাম্রাজ্যবাদ সম্পর্কে তার সংজ্ঞা বা কাকে বলে। এর পরের টপিক দেখো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ সমূহ। সাম্রাজ্যবাদের উদ্ভবের একাধিক কারণ রয়েছে। এই সমস্ত কারণগুলি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতও প্রচলিত রয়েছে। ঐতিহাসিক জেমস জোল বলেন যে সম্ভবত কোনো একটি অভিমত সাম্রাজ্যবাদী সম্প্রসারণের কারণ ব্যাখ্যার জন্য যথেষ্ট নয়, এর জন্য বিভিন্ন কারণকেই দায়ী করা যায়। সাম্রাজ্যবাদ উদ্ভবের মূল কয়েকটি কারণ হলো, প্রথম কারণ দেখো, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক স্বার্থ রক্ষার তাগিদেই সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটেছিল বলা চলে। প্রাচীন রোম বাণিজ্যিক স্বার্থে ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল। শিল্প বিপ্লবের পরবর্তীকালে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস ইত্যাদি দেশ বাণিজ্যিক কারণে অর্থাৎ পণ্য বিক্রির বাজার গড়ে তোলা, কম মূল্যে কাঁচামাল সংগ্রহ, উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ, শ্রমিক সংগ্রহের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাণিজ্যিক ঘাঁটি নির্মাণ করে। প্রথম দিকের এই বাণিজ্যিক লক্ষ্য পরবর্তীকালে শাসনগত লক্ষ্যে রূপান্তরিত হলে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। কার্ল মার্কস, V.I. লেনিন প্রমুখের ব্যাখ্যায় অর্থনৈতিক স্বার্থকে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এই ছিল অর্থনৈতিক কারণ, যেখানে মূল বিষয় হচ্ছে কাঁচামাল সংগ্রহ করা আর পুঁজি বিনিয়োগ করা এবং বাণিজ্যিক পণ্য বিক্রি করা। এবং কার্ল মার্কস লেনিনের বক্তব্য। দেখো, এখানে যেসব আন্ডারলাইনগুলো করা আছে তোমরা অবশ্যই কিন্তু খাতাতেও এইভাবে আন্ডারলাইন করবে। 2 নম্বর কারণ দেখো, রাজনৈতিক কারণ। সাম্রাজ্যবাদের উদ্ভবের ক্ষেত্রে জাতিগত প্রাধান্যের ধারণা বিশেষভাবে দায়ী বলা চলে। হিটলারের মতো রাষ্ট্রনায়কগণ দাবি জানিয়ে বলেন, অনার্য জাতির উপর প্রাধান্য বিস্তারের অধিকার রয়েছে আর্য জাতির। জার্মানির তরফ থেকে টিউটনিক জাতির, ব্রিটেনের তরফ থেকে অ্যাংলো স্যাক্সন জাতির।
ফরাসিদের তরফ থেকে লাতিন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করা হয়। এক দেশ অন্য দেশের উপরে নিজ নিজ রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠায় উদ্যত হলে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। সুপ্রাচীন কাল থেকেই ক্ষমতা, আধিপত্যের লালসা, পররাজ্য লুণ্ঠনের মনোবৃত্তি লক্ষ্য করা যায়। অনেক সময় কোনো কোনো দেশ সাম্রাজ্য স্থাপনকে জাতীয় দম্ভ বা জাতিগত গৌরব বলে মনে করত। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার তথাকথিত দুর্বল দেশগুলিতেই সাম্রাজ্যবাদী শক্তিগুলি নিজ নিজ রাজনৈতিক ক্ষমতা কায়েম করে। আসলে ক্ষমতার আকাঙ্ক্ষা ও পররাজ্য গ্রাস লোলুপতা সাম্রাজ্যবাদের উত্থানের ক্ষেত্র প্রস্তুত করে। তাই শুম্যান বলেছেন, সাম্রাজ্যবাদ হলো ক্ষমতার আকাঙ্ক্ষা এবং বিজয় স্পৃহার এক অভিব্যক্তি। এই ছিল রাজনৈতিক কারণ, যেখানে বিভিন্ন জাতি তাদের শ্রেষ্ঠত্ব প্রচার করার জন্য তারা এই সাম্রাজ্যবাদ। 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর কারণ যেটি রয়েছে, সামাজিক কারণ। 19 শতক থেকেই ইউরোপের বিভিন্ন দেশে জনসংখ্যার চাপ পড়তে থাকে। উদ্বৃত্ত জনসংখ্যা পুনর্বাসন এবং কর্মসংস্থানের লক্ষ্যে অনেক সময় কোনো দেশ নতুন নতুন ভূখণ্ড দখল করে। জার্মানি, জাপান ইত্যাদি দেশগুলি উদ্বৃত্ত জনসংখ্যার পুনর্বাসনের অজুহাত দেখিয়ে একের পর এক দুর্বল দেশগুলির দখল নিলে সাম্রাজ্যবাদের উত্থান ঘটে। জাতীয় নিরাপত্তা রক্ষার নামে কোনো দেশ নিজ ভৌগোলিক সীমা অতিক্রম করে অন্য দেশের দখল নিলে বা কোনো দেশের নির্দিষ্ট এলাকা নিজের অধিকারে আনলে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে। জাতীয় নিরাপত্তা রক্ষার কারণ দেখিয়ে জার্মানি একের পর এক অঞ্চলের দখল নেয়। জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে জাপান সুদূর প্রাচ্যে বা মার্কিন যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকায় আধিপত্য বিস্তার করে। এরপরে যে কারণটি আছে দেখো 4 নম্বর পয়েন্টে, অন্যান্য কারণ। এটি কিন্তু শেষ পয়েন্ট। দেখো, অনেক সময় ধর্ম প্রচারের প্রয়াসও সাম্রাজ্যবাদের উত্থানের পথ প্রশস্ত করেছিল। পাশ্চাত্য ধারণায় বিশ্বাসী অনেকেই মনে করেন খ্রিস্টের পবিত্র বাণী বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া হলো তাদের পবিত্র কর্তব্য। ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলির ধর্মযাজকগণ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ধর্ম প্রচারের কাজে আত্মনিয়োগ করেন। ধর্ম প্রচারের অন্তরালে তারা সাম্রাজ্যবাদী স্বার্থকে বজায় রাখার চেষ্টা চালান। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে খ্রিস্টান মিশনারিগণ খ্রিস্ট ধর্ম প্রচারের নামে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার পথ প্রস্তুত করে দেন। অনেক সময় পৃথিবীর পিছিয়ে পড়া অংশে সভ্যতা ও সংস্কৃতির আলো পৌঁছে দেওয়ার বাণী শুনিয়ে সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকেরা সাম্রাজ্যবাদের উত্থান ও সম্প্রসারণ ঘটান। তা এই ছিল তোমাদের সাম্রাজ্যবাদ কাকে বলে এবং তার উদ্ভবের কারণ। সেখানে সংজ্ঞা দিতে হবে, তারপরে সাম্রাজ্যবাদের উদ্ভবের যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং অন্যান্য 4টি কারণ আছে, এই 4টি কারণ লিখতে হবে। তোমাদের এই সাবজেক্টটির অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।